এই যে আজকে যে সূচকটি প্রকাশিত হচ্ছে, এটা 1995 সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা বাঙালি ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি সংস্থা, তারা প্রকাশ করে আসছে। এবং এর মধ্যে মূলত কয়েকটা মানদণ্ডে, দুই ধরনের মানদণ্ডে দুর্নীতির ধারণা সূচক প্রণীত হয়। তার মধ্যে একটা হচ্ছে যে অ্যাবিউজ অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি যেটি, সেটা সরকারি খাতে, মূলত সরকারি রাষ্ট্রীয় খাতে, সেটি যে উপাদানগুলো তার মধ্যে আছে ব্রাইবারি বা কিকব্যাক, যেগুলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট বা সরকারি সম্পদের আত্মসাৎ, অ্যাবিউজ অফ পাওয়ার, পাবলিক অফিস ফর প্রাইভেট গেইন, ব্যক্তিগত স্বার্থে বা প্রাতিষ্ঠানিক গোষ্ঠী স্বার্থে ক্ষমতার অপব্যবহার করা, ব্যুরোক্রেসিতে বা সরকারি আমলাতন্ত্র, এই ধরনের বিষয়গুলো, পাবলিক সেক্টরে নেপোটিজম, তারপরে স্টেট ক্যাপচার, বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং খাতকে দখল করে নেওয়া হয়, দুর্নীতি বা চোরতন্ত্র, সেটি এই বিষয়গুলো আসে এর মধ্যে। আর অন্যদিক থেকে আবার যেগুলো হচ্ছে যে রাষ্ট্রে বা সংশ্লিষ্ট দেশের দুর্নীতি প্রতিরোধক সক্ষমতা কি ধরনের আছে, সেগুলো আপনারা জানেন, আমি এটাতে সময় ব্যয় করছি না। আমরা বাংলাদেশ 2001 সাল থেকে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছি। বাংলাদেশ যে জিআই বাংলাদেশ দেশে 1996 সাল থেকে কাজ করছে। প্রথম পর্যায়ে আমাদের এই সূচকে অন্তর্ভুক্ত ছিল না। তার পিছনে কারণ ছিল যে যে ধরনের মানদণ্ড অনুসরণ করে বা যে ধরনের তথ্যসূত্র নির্ভর করে এই সূচকটি প্রণীত হয়, সেগুলো ওই সময় বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বা সাফিসিয়েন্ট সার্ভে ছিল না। এই সূচকটি প্রণয়ন করে থাকে, আমি খুব সংক্ষেপে মেথডটা প্রসেসটা বলছি আপনাদের। আমাদের যে ওয়েবসাইটে বিস্তারিত মেথোডোলজি প্রকাশিত হবে এই মুহূর্তেই, এবং আপনাদেরকে একটা সংক্ষিপ্ত মেথোডোলজি দেওয়া হবে। এটা টিআই যে সেক্রেটারিয়েট বার্লিনে তাদের যে গবেষণা বিভাগ, তারা প্রকাশ করে থাকে, মূলত কাজটা করে, তবে ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সহায়তা নেয়। এবং মেথোডোলজিটা যেটা সবসময় যেটা ছিল, এটি ডেভেলপ, ক্যালকুলেটেড এন্ড ভেরিফাইড বাই ইন্টারন্যাশনালি রিপুটেড রিসার্চ ইনস্টিটিউশনস এন্ড এক্সপার্টস। এটাকে বলা হয় সার্ভে অফ সার্ভেস, মানে জরিপের উপর জরিপ। বিশ্বব্যাপী দুর্নীতি এবং সুশাসন, মানবাধিকার, এই ধরনের সংশ্লিষ্ট দুর্নীতি শুধুমাত্র প্রাইমারি না, এর বাইরে সমস্ত ক্ষেত্রগুলো আছে, সেগুলোর সাথে সম্পৃক্ত যে সমস্ত জরিপ হয়, যেগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট পরিমাপক হিসেবে ব্যবহার করা যেতে পারে, এরকম মিনিমাম 3টা আন্তর্জাতিক জরিপের উপর নির্ভর করে একটা দেশ অন্তর্ভুক্ত হতে পারে। এবং এমন শুধু তার ডাটা, এই তথ্যে এই সূচকে যায় যেটি আন্তর্জাতিকভাবে তুলনামূলক। এবং সেই কারণে বাংলাদেশের যে ডাটা, আমরা জিআইবি যেটা যে কাজগুলো করি, যে তথ্য প্রকাশ করি, সেই তথ্য কখনো সিপিআই বা দুর্নীতি থানার সূচকে যায় না। প্লিজ আপনাদেরকে এটা রিপিট করছি, আমরা যে গবেষণা করি যেটা আমাদের দেশের প্রেক্ষিতে গবেষণা, দেশের দুর্নীতির তথ্য, অন্য কোনো দেশের সাথে তুলনা করার মতো আমাদের জরিপে বা আমাদের গবেষণায় নেই, সেটা থাকে না। সেই কারণে আমাদের টিআইবি জরিপের কোনো তথ্য, একইভাবে অন্য কোনো দেশের জরিপের কোনো তথ্য, চ্যাপ্টারের তথ্য এই সূচকে যায় না, যেটা যায় আন্তর্জাতিক কতগুলো জরিপের ভিত্তি করে। এবং সেটা হচ্ছে যে, এবং আমরা জানি যে এবারে পরে বলছি, 13টা আন্তর্জাতিক জরিপের উপরে এরকম এবারে সূচকটি প্রণীত হয়েছে, যেটা সিপিআই মধ্যে যা বোঝায় গ্লোবালি, এর মধ্যে 13টা আন্তর্জাতিক জরিপের ডাটা অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে 8টি জরিপ, এবং 8টি জরিপের সূত্রগুলো এখানে তালিকাটা আছে, আমি এখানে সময় ব্যয় করছি না। এবং এই ডাটা পিরিয়ডটা এবারে যে আমাদের বাংলাদেশের জন্য যে ডাটা পিরিয়ড, সেটা হচ্ছে যে মানে যে সময়ের তথ্য, সেটা হচ্ছে নভেম্বর 2023 থেকে সেপ্টেম্বর 2025। আপনাদেরকে আগে বলছি, আবার বলছি, এটা কোনো 1 বছরের তথ্যের উপর নির্ভর করে, এটা রোলিং ডাটা বলা হয়। 3 বছরের তথ্য 1 বছর বাড়ি, মানে সার্বিকভাবে বিশ্লেষণ করে তারপর ভিত্তি করে জরিপটি প্রণীত হয়। বেসিক ফ্যাক্টস, মানে এবারের জরিপে 182টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, গতবার ছিল 180টি, এবার 2টি দেশ অন্তর্ভুক্ত, নতুন দুটি দেশ অন্তর্ভুক্ত, একটা হচ্ছে বেলিজ আর হচ্ছে ব্রুনেই দারুসালাম। এরা আগে ছিল না। বেলিজ মাঝখানে ছিল কিছুদিন, পরে আবার পর্যাপ্ত জরিপের ঘাটতির কারণে এরা অন্তর্ভুক্ত ছিল না, এবার তারা আবার অন্তর্ভুক্ত হয়েছে। এবং আমাদের ইস্ট এশিয়ার কান্ট্রি, যেটা আপনারা জানেন, ব্রুনেই দারুসালাম, সেই দেশে অন্তর্ভুক্ত হয়েছে। এবং এভারেজ এটা সূচকের মানে মূল স্কোর, সেটা হয় 0 থেকে 100। 0 হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত, দুর্নীতির কারণে আক্রান্ত দেশ, আর 100 হচ্ছে শতভাগ ক্লিন, পরিষ্কার, যেটা বলা হয় সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আর এবারে গড় স্কোর হচ্ছে 42। যে স্কোর দেশগুলো পেয়েছে তার গড় হচ্ছে 42, যেটা গতবার ছিল, গত বেশ এক দশকের বেশি সময় ছিল 43, এবার
বৈশ্বিক গড়টা কমেছে, এই বিষয়ে আমি পরে আরেকটু বলবো। যে অর্থাৎ এবারে সূচক বলছে যে সারা বিশ্বব্যাপী দুর্নীতির অবস্থাটা আগের তুলনায় আরো খারাপ হচ্ছে, ব্যাপকতা বাড়ছে, অর্থাৎ দুর্নীতির প্রভাবটা আরো প্রকট হচ্ছে। এটাই পরিমাণ 42 হচ্ছে যে গড় স্কোর। এখন আমরা রেজাল্টটা হচ্ছে যে 100 মধ্যে 89 হচ্ছে হাইয়েস্ট স্কোর, যেটা ডেনমার্ক পেয়েছে। এরপরে সর্বনিম্ন হচ্ছে যে 9, সেটি পেয়েছে সুদান এবং সোমালিয়া। এটা পরে তালিকাটা আমি আরেকটু দেখাবো। 48টা দেশের স্কোর বেড়েছে, 64 দেশের স্কোর অপরিবর্তিত আছে এবং 68 দেশের স্কোর কমেছে। অর্থাৎ মোটা দাগে আপনি কমেছে বা একই রকম আছে এটা ধরলে যে দেখা যায় সেটার হার অনেক বেশি। বাংলাদেশের রেজাল্টটা হচ্ছে বাংলাদেশ এবার 24 পেয়েছে 100-র মধ্যে, যেটা স্কোর হিসাবে 2024-এর তুলনায় 1 পয়েন্ট বেশি এবং উপর দিক থেকে হিসাব করলে 1 পয়েন্ট উপরে। গতবার ছিল 151, এবার 150। তবে স্কোরটা হচ্ছে যে আমাদের এবার হচ্ছে যে নিচের থেকে কাউন্ট করলে এবার স্কোরের হিসাব, মানে একই স্কোর কিন্তু একাধিক দেশ পায়। পরে আমি তালিকায় দেখাবো, একই স্কোর একাধিক দেশ পায়। সেই হিসাবে হিসাব করলে বাংলাদেশের স্কোরটা নিচের দিক থেকে 13শ সর্বনিম্ন, 13তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল 14তম। সেই হিসাবে আমাদের স্কোরটা মানে আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে মানে সোর্সেস গুলো আমরা অ্যানালাইজ করে আমরা দেখেছি এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে 24 গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচক ভাবে, এই বিষয়টাকে ইতিবাচক ভাবে কোন কোন তথ্যসূত্র বিশ্লেষণ করেছে, ইতিবাচক মূল্যায়ন করছে। The fact that চোরতন্ত্র was defeated, চোরতন্ত্রকে যে পরাজিত করা হয়েছে সেটাকে ইতিবাচক ভাবে দেখা হয়েছে, যার ফলে একটা স্কোর 1 পয়েন্ট বেড়েছে। কিন্তু আর অন্যদিক থেকে বেশি বৃদ্ধি হয় না, আমরা এর চেয়ে ভালো করতে পারি না। তার কারণ হচ্ছে যে নেগেটিভ অ্যাসেসমেন্ট ডিউ টু রিফর্ম সেটব্যাকস। আমাদের দেশে যে পরবর্তী পর্যায়ে পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে, সেটি দেখা গেছে। এবং একইভাবে আমাদের গভর্নেন্সে এই সময় যে সরকার বা মানে কর্তৃপক্ষ দায়িত্ব ছিল, তাদের ট্রান্সপারেন্ট মানে অ্যাকাউন্টেবল গভর্নেন্সের দৃষ্টান্ত কম ছিল, ঘাটতি ছিল। স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সরকার পরিচালনার ক্ষেত্রে ঘাটতি ছিল। অর্থাৎ এই দুইটার সংমিশ্রণে আমাদের স্কোরটা ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে, হতাশাজনক। এবং শুধু তাই না, আমরা আরো কিছু বিস্তারিত আপনাকে বলছি। বাংলাদেশ রিমেইন সেকেন্ড লোয়েস্ট অ্যামংস 8 সাউথ এশিয়ান কান্ট্রি। আমাদের দক্ষিণ এশিয়ায় যে 8টা দেশ আছে তার মধ্যে এবারও আফগানিস্তানের পরে আমরা দ্বিতীয় সর্বনিম্ন, খুবই এম্বারাসিং যেটা। এবং ফোর্থ হচ্ছে যে 37টা এশিয়া প্যাসিফিক দেশ আছে এই তালিকায়, তার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন, 37টা এশিয়া প্যাসিফিক দেশের মধ্যে আমরা চতুর্থ। এবং আমরা ওয়ান অফ দ্য লোয়েস্ট কুইন্টাল যেটাকে বলে, কুইন্টাল বাংলা হচ্ছে কুইন্টাল বাংলা হচ্ছে যে 1 কুইন্টাল হচ্ছে 20। লোয়েস্ট কুইন্টাল স্কোরের দিক থেকে আমরা লোয়েস্ট কুইন্টাল আছে শব্দটা, সরি লিখে নিয়েছিলাম, ভুলে গেছি বাংলা শব্দটা। অর্থাৎ 180টা দেশের মধ্যে আমরা মানে শেষের পরে 150 মধ্যে আমরা আছি, যেটার ফলে আমাদেরকে ক্লিয়ার যে ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্কোরের উপর ভিত্তি করে দেশগুলোকে ডিফারেন্ট ভাবে মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়নে আমরা এমন একটা দেশের মধ্যে যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। উই আর লুজিং কন্ট্রোল অফ কারাপশন, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণের সক্ষমতা হারিয়ে ফেলছি। এবং আমাদের স্কোর 2025-এর স্কোরটা 2012 থেকে এই পর্যন্ত সর্বনিম্ন, এরপরে স্লাইডে আর কি দেখাবো। এবং এটা আরো শুধুমাত্র তাই নয়, ওভারঅল যে অ্যাভারেজ আছে 2012 থেকে 2025 পর্যন্ত, তার তুলনায় আমরা 2 পয়েন্ট কম এবং 4 পয়েন্টস লোয়ার দ্যান দি হাই স্কোর অফ আমাদের 28। 2017-তে এই পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল সিপিআই-তে, সেটা ছিল 28, তার তুলনায় 4 পয়েন্ট কম আমরা এখনো আছি। এবং পুরো যে 16 থেকে 25 পিরিয়ড, সেখানে বাংলাদেশের লস 2টা পয়েন্ট লস হয়েছে, আমরা সেটা আগে বললাম।
আমাদের আমাদের যে 24 স্কোর পেয়েছি সেটা 18 পয়েন্টস লোয়ার দেন দি গ্লোবাল এভারেজ। আমি আগে বলেছিলাম গ্লোবাল এভারেজ বা বৈশ্বিক যে গড় তার সেটা ছিল 42, আমাদের স্কোরটা 24 হওয়ার কারণে আমরা তার তুলনায় গড়ের তুলনায় 18 স্কোর কম পেয়েছি এবং 21 পয়েন্ট লোয়ার দেন দি এশিয়া প্যাসিফিক এভারেজ অফ 45। এশিয়া প্যাসিফিকের 37টা দেশের এভারেজ হচ্ছে 45, আমাদের স্কোর 24 হওয়ার কারণে আমরা আমাদের স্কোরটা তাদের তুলনায় 21 কম। আমাদের আমরা বলছি যে স্কোরটা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাব্যঞ্জক। আমাদের বাংলাদেশ এমন 122টা দেশের সাথে সংশ্লিষ্ট তালিকাভুক্ত যাদের স্কোর 50-এর কম, 50%, হাফের কম আমরা স্কোর পেয়েছি, যারা এরকম দেশ 122টি, এবং যাদেরকে বলা হয় সিরিয়াস কারাপশন প্রবলেমে জড়িত। দুরূহ মানে গুরুত্বপূর্ণ বা সিরিয়াস মানে কঠোর দুর্নীতি, মারাত্মক দুর্নীতি ক্ষতিগ্রস্ত। আবার আরেকটা বিবেচনায় আমরা অতি মারাত্মক ক্ষতিগ্রস্ত, সেটা হচ্ছে যে আমরা 18 পয়েন্ট লেস দেন দ্য গ্লোবাল এভারেজ অফ 42, বিশ্বের তুলনায় 18 পয়েন্ট কম। সেই বিবেচনায় এই তালিকায় যারা আছে তাদেরকে বলা হয় খুবই সিরিয়াস কারাপশন প্রবলেম, অতি গুরুত্বপূর্ণ দুর্নীতির সমস্যার মধ্যে আমরা জর্জরিত। আমাদের স্কোর 5 পয়েন্ট লেস দেন দি এভারেজ অথরিটিয়ান রেজিম। আমরা এই তিনটা মানদণ্ডে এখানে বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে দেশগুলো বিভিন্ন যে গণতান্ত্রিক সূচক পরিমাপক যে সূচক আছে তার বিবেচনায় এইসব দেশগুলোকে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী দেশ বলা হয়। তাদের গড় স্কোর যা তার তুলনায় আমাদের স্কোর 5 পয়েন্ট কম, অর্থাৎ আমরা তাদের তুলনায় চোরতন্ত্রের প্রভাবটা আমাদের দেশে বেশি। 6 পয়েন্ট লোয়ার দেন দি কান্ট্রিজ যেখানে সিভিক স্পেস বলতে যাবো, যে মিডিয়া, সাধারণ মানুষের বাক স্বাধীনতা, ভিন্ন মতের স্বাধীনতা, এই সমস্ত মানদণ্ডে যে দেশগুলোকে ক্লোজ সোসাইটি বলা হয় তাদের যে গড় স্পেস, ওই গড় স্কোর সেটা হচ্ছে যে 30, আমাদের স্কোরটা 24, তার তুলনায় আমাদের স্কোর 6 পয়েন্ট কম। এবং টিআইর এই সূচকে 182টা সূচক দেশের যে সূচক, এই সূচকে দেশগুলোকে অন্তর্গত দেশগুলোকে জিওগ্রাফিক ডিভিশনে ভাগ করা হয়, মানে যে ভৌগোলিক হিসাবে মানদণ্ডে বিবেচনা করলে যে দেশগুলিতে সবচেয়ে কম স্কোর হয় ঐতিহাসিকভাবে সেগুলো সাব সাহারান আফ্রিকা। সেই সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোরও গড় স্কোর হচ্ছে 32, আমাদের স্কোর এই সাব সাহারান আফ্রিকান কান্ট্রির তুলনায় কম, অর্থাৎ 24 আমাদের স্কোর, যেটা অত্যন্ত বিব্রতকর। এখানে আমাদের স্কোরের সামারিটা আছে, আমরা রিপিট করতে চাই না, আপনারা দেখবেন। আর এইখানে হচ্ছে যে আমাদের 2001 থেকে যখন থেকে আমরা অন্তর্ভুক্ত হয়েছি, নেক্সট স্লাইড, এটা আপনারা দেখবেন প্রিন্ট আউট আছে না, এখানে দুইটা গ্রাফ আছে। একটা হচ্ছে যে আমাদের যে স্কোরের চিত্রটা 2001 থেকে শুরু করে 2025 পর্যন্ত, সেটি আপনারা একটা দেখতে পাচ্ছেন। আর র্যাঙ্কিং এর বা নিচের থেকে অবস্থান বিবেচনা করলে সেটা চিত্রটা দেখতে পাচ্ছেন। এখানে দেখাচ্ছি আমরা যে স্কোর 2024 ছিল 23, এক স্টেপ বেড়েছে, একটা 1 পয়েন্ট বেড়েছে 24, কিন্তু আবার আমাদের নিচের দিক থেকে হিসাব করলে স্কোরের মানদণ্ডে হিসাব করলেই আমরা দেখতে পাচ্ছি 14, আমরা গতবার 14তম ছিলাম, এবার 13তম 13তম। আর এই কথাটা আমি আগে বলে ফেলেছি, তারপরে এখানে স্লাইডে আছে, একটু বিস্তারিত তথ্য আপনারা যারা আগ্রহী দেখে নেবেন। জাস্ট এইটুকুই বলবো যে যে দেশগুলো আমরা রিজিওনাল হিসাবে, আঞ্চলিক হিসাবে, ভৌগোলিক হিসাবে বিবেচনা করলে সাব সাহারান আফ্রিকার দেশগুলোর তুলনায় আমরা সবচেয়ে বেশি মানে কম স্কোর পেয়েছি, যাদের সর্বনিম্ন স্কোর গড় স্কোর হচ্ছে 32, আমাদের 24। কিভাবে যেটা রেজিম টাইপ, অর্থাৎ গভর্নমেন্টের চরিত্র, ফুল ডেমোক্রেসি, ফ্লড ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম, অথরিটেরিয়ান। আপনারা দেখেন অথরিটেরিয়ান 59টা দেশ আছে যাদের গড় স্কোর 29, আমাদের স্কোর 24। আবার একইভাবে সিভিক পেসের মানদণ্ডে 29টা দেশ আছে যারা ক্লোজড, তাদের এবং তার মধ্যে তাদের গড় স্কোর 30, আমাদের স্কোর 24। সো ভেরি অ্যাপলিং এন্ড ভেরি ডিস্টার্বিং পিকচার। ভৌগোলিক বিশ্লেষণটা এখানে ম্যাপে আছে, আমি সেখানে সময় করে দক্ষিণ এশিয়ার চিত্রগুলো করেছে। সার্বিক চিত্র, দক্ষিণ এশিয়ার চিত্রটা আমরা দেখাচ্ছি এই স্লাইডে, আপনারা দেখবেন, বিস্তারিত আশা করি আগ্রহ থাকলে দেখে নেবেন। ও বরাবরের মতো ভুটান এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো স্কোর করেছে, যদিও তাদের স্কোর 1 পয়েন্ট কমেছে। এবার তাদের র্যাঙ্কিং হিসাব করলে এবছর তারা 18তম দেশ, উপর দিক থেকে তালিকার উপর দিক থেকে 18তম দেশ। এরপরে আছে ভারত এবং মালদ্বীপ 39 পয়েন্ট পেয়ে, দুটা দেশে 1 পয়েন্ট করে স্কোর বেড়েছে।